অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী। দেশে ফিরে বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি। মির্জা আজমের ছত্রছায়ায় জামালপুরে ডাম্পিং স্টেশনে গড়ে তোলা হয় বিনোদন ক্লাব। কোটি টাকায় নির্মাণ হয় গেট। কর্ম কমিশনের পিয়ন হয়েও কোটি টাকার মালিক নেত্রকোনার হুমায়ুন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন মহাসচিব। বিএনপির কর্মীদের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের পরে, ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, চারপাশে সবুজের সমারোহ। সিলেটের রাতালগুল সোয়াম ফরেস্টের নয়নাভিরাম দৃশ্য নিয়ে রিপোর্ট দেখবেন সংবাদের শেষাংশে। গেল অর্থ বছরে চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৩২,৭৮৪ টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় হিসাব পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে বিবিএস। এরপরও দৈনন্দিন জীবনযাপনে হিমশিম অবস্থা থেকে একটুও মুক্তি মেলেনি সাধারণ মানুষের। এজন্য বিগত সরকারের বৈষম্যমূলক উন্নয়নকে দায়ী করছেন তারা। এই অবস্থায় ক্রমবর্ধমান আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায় ধনীর অংশগ্রহণ বাড়িয়ে নিম্নবিত্তের কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দৃশ্য বাংলাদেশের অভিজাত এলাকা গুলশানের। ছুটে চলা ধনীদের গাড়ি থামতেই গরিবরা ছুটে আসেন সাহায্যের দাবিদার হয়ে। যদিও মাথাপিছু আয়ের হিসাবে তারা সবাই সমান। আমি যে কাছে আমার অপরাধ, আমি বিক্রি করি। কেউ আবার অভাবী সংসারের কালো ছায়া কাটাতে দিনভর বিক্রি করে ফেরেন রঙিন খেলনা। 4টা বাচ্চা আছে, ওগুলার খাওয়া পড়া, লেখাপড়া, এই বেচতে পারলে ভালো, না বেচতে পারলে ভালো না। দিনভর পরিশ্রমে কারো অন্ন বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদা মিটলেও থাকছে না দুঃসময় পাড়ি দেওয়ার মতো কোনো সঞ্চয়। আগে বাড়ামাতাম 1200, এখন মরণ যা 2700 টাকা মরণ যা। বাচ্চা খোলা না আছে 3জন, অথচ গেল 28 আগস্ট বিবিএস প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যানে উঠে এসেছে, গেল অর্থ বছর চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় 33,000 টাকা। যদিও ব্যয় বাস্তবতায় কমেনি তাদের হিমশিম অবস্থা। জিনিসপত্র তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দাম। আমাদের আয়টা কিভাবে বাড়ানো যায় বা আমাদের ব্যয়টা কিভাবে কমানো যায়, সরকার যদি এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে তাহলে আমি মনে করি যে আমাদের দেশ আরো উন্নত হবে। ক্রমাগত আয় বৈষম্য যে প্রকট করছে ভোগ বৈষম্য, গেল ডিসেম্বরে খানা আয় জরিপেই তা জানিয়েছে বিবিএস। যেখানে সংস্থাটি তুলে ধরেছে দেশের শীর্ষ 5% ধনী মানুষ ভোগ করছেন মোট সম্পদের 30 বেশি, আর সবচেয়ে দরিদ্র 5%-এর কপালে জুটেছে 1%-এর 3/1 মাত্র। এমন বাস্তবতায় যারা সন্তানের জন্য শিশু খাদ্য কিনতে হিমশিম খান সকাল দুপুর রাতে, তারা চান কর্মসংস্থানের সুযোগ যেন লড়তে পারেন উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায়। আমার বাসা, আমার একটা ছোট 2 বছরের বাচ্চা আছে, তাদেরকে নিয়ে চলা আমার জন্য টাফ হয়ে গেছে। আমি আমার ছেলের দুধ কিনে দিতে পারি না। আয় বৈষম্য যদি না কমাতে পারি তাহলে উন্নয়ন হবে, কিন্তু আমরা এই সুফলটা ভোগ করতে পারবো না। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তে থাকা ভোগ বৈষম্য কমাতে বিশেষ নজর দিতে হবে কর্মমুখী শিক্ষা ও শিল্পায়নের দিকে। বহুমাত্রিক বৈষম্য আমাদের দেশে বেড়েছে। আয় বৈষম্য কিভাবে আমরা কমাতে পারি সেদিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যিনি নাকি বেশি আয়ের মানুষ তার কাছ থেকে বেশি হারে যদি নেই কর এবং তারপরে সেটাকে যদি সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে যদি ব্যয় করতে পারি, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে আয় বৈষম্যটা কমে। প্রকট আয় বৈষম্য কমাতে না পারলে সমাজ ও রাষ্ট্রে নৈরাজ্য বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। খাতগুলোকে আমাদের আরও বেশি অগ্রাধিকার দিতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের ভাঙন নিয়ে আতঙ্কে নদী পাড়ের মানুষ। দখল দূষণে ভরাট মৌলভীবাজারের পাহাড়ি ছড়া হামহাম, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। পুনর্গঠন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। এছাড়া আরও 4 জনকে প্রসিকিউটর হিসেবে পদ নিয়োগ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের পক্ষে যে কজন আইনজীবী ছিলেন তাদের মধ্যে পরিচিত মুখ অ্যাডভোকেট তাজুল ইসলাম। দেলার হোসেন সাইদি সহ অনেক মামলায় রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তিনি। অবশেষে চিফ প্রসিকিউটর সহ ট্রাইব্যুনালের 5 জন প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময়ের আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম। প্রসিকিউটরদের তালিকায় রয়েছেন এ সময়ের আলোচিত আইনজীবী গাজী MH তামিমও। গত সপ্তাহেই ট্রাইব্যুনাল এবং ছাত্র জনতার উপর গণহত্যার বিচার নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা বলে সময় সংবাদ। সে সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ আসামিদের বিচার সম্ভব, তবে এর আগে আনতে হবে আইনের সংশোধনী। তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবারই তিনি দল থেকে পদত্যাগ করেন। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, সীতাকুণ্ডে ডকইয়ার্ডে যে বিস্ফোরণের ঘটনা, 12 জন দগ্ধের সেই ঘটনায় গত রাতে 8 জনকে, আশঙ্কাজনক 8 জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় গত রাত 12টার দিকে। এরপরই এখানে আহমেদুল্লাহ নামে একজনের মৃত্যু হয় এবং বাকি 7 জন এখানে ভর্তি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে 7 জন এখানে ভর্তি রয়েছে তাদের মধ্যে 5 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং বাকি 2 জনকে এইচডিইউতে রাখা হয়েছে। মূলত তাদের শরীরের 25 থেকে 80% পড়ে গেছে এবং সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছিলেন যে এদের সবার অবস্থায় আশঙ্কাজনক, যেহেতু তাদের একটি বদ্ধ একটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই কারণে মূলত তাদের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি তাদের নামগুলো একটু জানিয়ে রাখি যে এখানে গত রাত্রে আহমেদুল্লাহ নামের 38 বছর বয়সী একজন শ্রমিক সেখানকার, তিনি মারা গেছেন এবং বাকি জাহাঙ্গীর নামে একজন রয়েছেন, তার 70% দগ্ধ হয়েছে। আবুল কাশেম নামে একজন 70%, বরকতুল্লাহ 60%, আনোয়ার হোসেন 25%, খায়রুল 80% এবং আলামিন নামে একজন রয়েছে, তার 80% এবং হাবিব নামে 45% একজন দগ্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে জানতে পেরেছি যে এই দগ্ধদের দেখতে এখানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি আসার কথা রয়েছেন এবং আমরা আরও জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকাল দুপুরে যে ঘটনা, সেই ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান একটি তদন্ত কমিটি করেছে এবং সেই তদন্ত কমিটি ইতিমধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। আমরা এখানে এদের দগ্ধ 7 জনের পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদের ঘটনা সম্পর্কে বলছিলেন যে গতকাল বেলা 11:30টার দিকে সীতাকুণ্ডের SN কর্পোরেশন নামে যে ডকইয়ার্ড, সেখানে শ্রমিকরা নিয়মিত যে কাজ করে সেভাবে কাজ করছিলেন। এরপর একটি তেলের ব্যাংকার বা সেটি কাটার সময় মূলত সেখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে আশপাশে যে 12 জন ছিলেন তাদের মধ্যে 10 জন গুরুতর দগ্ধ হয় এবং বাকি 2 জন আহত হয় এবং তাদেরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয় ও সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসলে মূলত চিকিৎসকরা যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক দেখেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দেয় এবং তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তো এখন পর্যন্ত এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটের 5 জন আইসিইউতে রয়েছেন এবং 2 জন এইচডিইউতে রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। সীতাকুণ্ডের শিপইয়ার্ডের দগ্ধদের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। জামালপুর পৌরসভা ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয় ভিআইপি বিনোদন ক্লাব, যার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই নেতাকে খুশি করতে ক্লাবের উন্নয়ন কাজের জন্য জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ছানু কোটি কোটি টাকার প্রকল্প দেন। এমনকি জেলা পরিষদও তাদের কোটি টাকার অর্থায়নে ক্লাবের মূল গেট করে দেয়। পৌরসভার এত টাকা ব্যয়ে একটি ক্লাবের উন্নয়নকে অযৌক্তিক বলছেন সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির ওপর ছিল একমাত্র পৌরসভার ভাগাড় বা ডাম্পিং স্টেশন। 2021 সালে পুরো ডাম্পিং স্টেশন বন্ধ করে দিয়ে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেয়া হয় রিক্রিয়েশন ক্লাবকে। এছাড়াও পৌরসভার 8 শহর প্রকল্পের আওতায় প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে ক্লাবটির জন্য নির্মাণ করা হয় সীমানা প্রাচীর, রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ, ক্লাবটিতে চলত অনৈতিক কাজ, আর ক্লাব নির্মাণের ফলে বন্ধ করে দেয়া হয় 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। এছাড়াও দখল করা হয় কয়েকজনের জমি। ক্লাবটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে এমন অনিয়ম করেছেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের ডান হাত হিসেবেই পরিচিত সানু মির্জা আজমকে খুশি করতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌরসভা থেকে একে একে প্রকল্প দিয়েছেন ওই ক্লাবে। ক্ষমতাশালী ব্যক্তিরা এই রাস্তা বন্ধ করে দিয়ে রিক্রিয়েশন ক্লাব করেছে। ক্লাব প্রতিষ্ঠিতগুলো তখন রাত দিন 24 ঘন্টা এনে লোক আড্ডা হইতো। যে কোনো জরুরি দরকার বলে সিধা ভাই গেতাম গা, আমার রাস্তাটা শর্ট হইতো। রিক্রিয়েশন ক্লাবের সদস্য হওয়ার জন্য গুনতে হতো 5 লাখ টাকা। মির্জা আজমকে খুশি করতে দলের প্রভাবশালী অনেক নেতাকর্মীরাও 5 লাখ টাকা দিয়ে সদস্য পদ নেন। একটি বেসরকারি ক্লাবের জন্য পৌরসভার এত ব্যয় অযৌক্তিক ও বিধি পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। এটার সাথে পৌরসভা জনগণের কোনো স্বার্থ নাই, কাজেই আমরা মনে করি যে পৌরসভা এই জায়গাটি এভাবে ক্লাবের নামে বরাদ্দ দিতে পারে না। এটা আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ক্লাবটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পৌর প্রশাসক বলছেন, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 469 জন। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 2023 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, জামালপুর। কর্ম কমিশনে পিওনের চাকরি পেয়েই যেন আলাদিনের চেরাগ পান, আঙুল ফুলে কলা গাছ হন নেত্রকোনার মোহাম্মদ হুমায়ুন কবির। চাকরি বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক গড়েছেন আলিশান বাড়ি, মিল ও জায়গা জমি সহ বহু স্থাপনা। ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কোটি কোটি টাকা। তবে গত 2 বছর ধরে আত্মগোপনে অভিযুক্ত হুমায়ুন। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। একরের পর একর জমি, তার মাঝে আলিশান বাড়ি, মিল, কারখানা। নামে বেনামে বাড়িগুলোর কোনোটিতে থাকেন ভাই বোন, আবার কোনো বাড়ি ভাড়া দেয়া। নেত্রকোনা জেলা শহরের যোগাটি গ্রামের বাসিন্দা আরজ আলী মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত হওয়ায় কোটায় কর্ম কমিশনে পিওনের চাকরি পান তার ছেলে 8ম শ্রেণী পাস হুমায়ুন। এরপরই তিনি যেন আলাদিনের চেরাগ পান। এলাকাবাসীর অভিযোগ, পিওনের চাকরি করেই একযোগে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন হুমায়ুন। সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন নগদ টাকা ও জমি, যা দিয়ে তৈরি করেছেন অটো রাইস মিল সহ বেশ কয়েকটি কারখানা। তার সম্পদ যে কত, তার হিসেব দিতে গিয়ে হিমশিম খান কারখানার কর্মচারীরা। ওনারা আর কয়টা জায়গা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো এখানে তাই এটাই বলতে পারবো। আর কয়টা আছে কয়েক কোটি টাকা খরচ করে একটা মিল করতেছে, এটাও দেখছি আর কি। কিন্তু একজন পিওনের চাকরি করে সে এত টাকা কিভাবে কামাইছে এটা আমাদের জানা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অনেককে চাকরির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেননি চাকরি। তারা টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত হুমায়ুনের শাস্তি দাবি করেছেন। এমনকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। 5 কাঠা জমি নিছে আর 1,70,000 টাকা এই নগদ নিছে। 5 লাখ টাকা দিলাম চাকরির জন্য, চাকরি তো হয় নাই, 4 লাখ দিছে আর 1 লাখ টাকা বাকি দিছে। তবে অভিযুক্তের স্বজনরা জানান, গত 2-3 বছর ধরে যোগাযোগ নেই হুমায়ুনের সঙ্গে। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অস্বীকার করেন পরিবারের লোকজন। কিছু যাবত আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি ঢাকাতে থাকে। এই যে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই, প্রায় 2-4 বছর যাবত ওনার সাথে সম্পর্ক নাই। ঢাকা জায়গাটা তো আমার মনে হইতেছে না, ঘনা দিন আমার। হুমায়ুন কর্ম কমিশনের 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি পান 2007 সালে। এরপর গত 15 থেকে 16 বছরেই তিনি কোটিপতি বনে যান। সময় সংবাদ, নেত্রকোনা। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় অবশেষে দেশে ফিরলেন আরব আমিরাতে সাজা মওকুফ হওয়া 57 বাংলাদেশের 20 জন। এদের মধ্যে 12 জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাজা মওকুফের পর প্রবাসীরা যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন, তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। ফুল দিয়ে বরণ করা হয় তাদের।
শনিবার রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি ও শারজা থেকে ফেরা 12 জন নামেন চট্টগ্রামে। সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়ে দাবি জানান পুনর্বাসনের। অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে, এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারে না। এই 57 জন আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করবো যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসে। ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নো এন্ট্রিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। গত 20 জুলাই বাংলাদেশে ছাত্রদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় দুবাই, শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় 57 বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। বিষয়টি সুনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। গত 28 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে। পরে 3 আগস্ট 57 জনের শাস্তি মওকুফ করেন সে দেশের প্রেসিডেন্ট। আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য, কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে। এ সময় ফিরে আসা প্রবাসীদের জন্য সরকার নানা ব্যবস্থা নেবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে ওনাদেরকে রিইন্টিগ্রেশন করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সহ প্রত্যেকেই ইনিশিয়েটিভ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় দেশে আসলেন এই প্রবাসীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের দাবিতে শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারিফ রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। তারিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং তার পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সমন্বয়করা আজকে যোগ দিয়েছেন ভিসি নিয়োগের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং সেখানে তারা নিরপেক্ষ ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী বান্ধব একটা ভিসি নিয়োগের দাবি তারা তুলছেন এবং তারা বলছেন যে যারা যে ভিসি নিয়োগ যে হবে শিক্ষার্থীদের পক্ষে এবং তিনি হবে একাডেমিকভাবে দক্ষ এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এরকম ভিসি তারা চাচ্ছেন। আপনাদেরকে একটু বলে রাখি যে গত 12 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রো ভিসি সবাই পদত্যাগ করে, তার পরবর্তীতে এখন পর্যন্ত কোনো ভিসি নিয়োগ করা হয়নি। তো প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে অভিভাবক শূন্য। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত সময়ে ভিসি নিয়োগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই শূন্যতা সৃষ্টি হয়েছে, প্রশাসনিক শূন্যতা, সেই শূন্যতা কাটিয়ে তোলার জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আন্দোলন করছে এবং অতি দ্রুত যাতে একজন নিরপেক্ষ এবং শিক্ষার্থী বান্ধব ভিসি যাতে নিয়োগ দেওয়া হয়। আপনাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই হল এবং তার পাশাপাশি সকল কার্যক্রম বন্ধ রয়েছে শুধুমাত্র প্রশাসনিক অচল অবস্থার কারণে। প্রক্টর থেকে শুরু করে হলের প্রবোস্ট সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করাতে এখন পুরোপুরি বলা যায় যে একটি অচল অবস্থা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা এখন একটা সেশন জটের সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছেন, যেখানে তারা একাডেমিকভাবে অনেকটা পিছিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে করোনার মধ্যে অনেকটা পিছিয়ে গেছেন, এখন আবার এই যে মাত্র 2-3 মাসের যে আন্দোলন, এই আন্দোলনের কারণেও তারা একটা অচল অবস্থার কারণে তারা পিছিয়ে যাচ্ছেন এমনটি বলছেন এবং তারা বলছেন যে তাদের শিক্ষা জীবন নিয়ে তারা একটু শঙ্কিত। তো সেই জন্য তারা বলছেন যে অতি দ্রুত যাতে বর্তমান সরকার খুব দ্রুত একজন নিরপেক্ষ এবং শিক্ষার্থী বান্ধব ভিসি নিয়োগ দিয়ে যে অচল অবস্থা বিশ্ববিদ্যালয় ব্যাপী সেটা কাটিয়ে তোলার জন্য এবং সেই সাথে শিক্ষার্থীরা যাতে শিক্ষাঙ্গনে ফিরে আসতে পারে এবং নিয়মিতভাবে ক্লাস পরীক্ষা শুরু করতে পারে, সেই বিষয়গুলি তারা তুলে ধরছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের যারা সমন্বয়ক রয়েছেন তারা এখানে এসেছেন এবং সেভাবে তারা এই দাবি তুলছেন যে অতি দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তাড়াতাড়ি ভিসি নিয়োগ দেওয়া হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয় সেই কথাটি তারা বলছেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতে দ্রুত ভিসি নিয়োগের মাধ্যমে যে অচল অবস্থা সেটা কাটিয়ে তোলার পক্ষে তারা বারবার বলছেন এবং অতি দ্রুত যাতে এটা করা হয়। জি, এটাই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। নতুন নিরপেক্ষ ভিসির দাবিতে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
ফেনীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। এরই মধ্যে বানের পানিতে অনেকের ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় হারাতে হয়েছে মাথা গোঁজার ঠাঁই। কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে ক্ষতির শিকার ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা চান সরকারি সহযোগিতা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ইসলামপুর রোড এবং তাকিয়া রোডের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন এবারের বন্যায়। ঠিক মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর এই ব্যবসায়িক গোডাউনে ভোগ্যপণ্যের এমন শত শত বস্তা ভোগ্যপণ্য নষ্ট হয়ে গিয়েছে পানিতে ডুবে। শুধু এই মিজানুর রহমানই নয়, এই দুই সড়কের শত শত ব্যবসায়ীরা এমন ক্ষতির মুখে পড়েছে এবারের বন্যায়। বস্তা বস্তা মরিচ পচে গেছে, চাল ডাল আটা সবই নষ্ট। লোকসানের চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড, বড়বাজার, বিসি শিল্পনগরী সহ শহরের বিভিন্ন স্থানের 20,000 সহ জেলার মোট 50,000 ব্যবসায়ী এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজি হারিয়ে দিশেহারা তারা। আমি আমার 3টে ছেলে নিয়ে আমার উপক্রম হয়েছে। এখন বলতে পারতেছি না আল্লাহ কি ভাগ্যে রাখছে, যদি আমাদেরকে সহযোগিতা করা যায় তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এবারের ভয়াবহ বন্যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন বানের পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ভোগ্যপণ্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান সরকারি সহযোগিতা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এতে আমাদের 60-70 লাখ টাকা 80 লাখ টাকা যেতে পারে, চলে যেতে পারে, এবং বাজারে সবারই এই অবস্থা হয়ে গেছে। এক একটা দোকানে আপনার 50 লাখ 60 লাখ কিংবা তার অধিকও হতে পারে, 1 কোটিরও ছাড়া যেতে পারে। ছোট ছোট ব্যবসায়ী বড় সব ছোট বড় যাই হোক, তাদেরকে পুনরায় সচল করার জন্যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা যদি তারা সাপোর্ট দেয় তাহলে যথেষ্ট উপকার হবে। ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে ফেনীর জেলা প্রশাসক বলছেন, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সবগুলো সেক্টরেরই যে ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস হচ্ছে তাদের জন্য যে প্রণোদনা অথবা তাদের সাপোর্ট কি দেয়া যায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়টা করে আমরা আমাদের স্ব মন্ত্রণালয়গুলোতে আমরা জানাচ্ছি। চূড়ান্ত নিরূপণ না হলেও কৃষিতে 400 কোটি, মৎস্যে 28 কোটি ও প্রাণী সম্পদে 395 কোটি এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি 550 কোটি টাকার অধিক বলে দাবি সংশ্লিষ্টদের। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। খেলার খবর। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স সমীহ আদায় করবে ভারতের। মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল, প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ক্যাম্পে থাকবেন নাকি এখানেই আসবেন? ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী, যে ব্যাপারে অবগত আছে বোর্ড কর্তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন এন্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস
হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্যের খবর। নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ। সিলেটের গোয়াইন ঘাটে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠা পানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগও মেলে। জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে স্বচ্ছ জলরাশি। পর্যটকবাহী নৌকা ছুটে চলছে গাছগাছালি ঘেরা বনের মাঝে, যার ছোঁয়ায় দোলা লাগে হৃদয়ে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সুযোগও মেলে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখার। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। বনের ৮০% এলাকায় গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র পল্লবের স্বাধীনভাবে বিচরণ। প্রকৃতির এমন অপরূপ পরিবেশ মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। ভীষণ শান্তির একটা জায়গা সেদিক থেকে। আর পর্যটকের সংখ্যাটা কম, মানুষের সংখ্যা কম, বা ওইরকম দূষণও নেই। তবে নৌকা ভাড়া বেশি আদায় ও বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন পর্যটকরা। টিকিট সহ ১৩০০ প্লাস মাইনাস, এটা আসলে সব কিছু সহ ৬০০-৭০০ হওয়া উচিত ছিল। ওয়াচ টাওয়ার তো দেয়াই হয়েছে আমাদেরকে দেখার জন্য, উঠার জন্য, এটা বন্ধ করলোই যখন তৈরি করলো কেন? নৌকার মাঝিদের দাবি ন্যায্য ভাড়াই নেওয়া হয়। প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে আলাদা ফি দিতে হয় বলেও জানান তারা। এই অনুসারে নির্ধারিত করে দিয়েছে ১ থেকে ৫ জন ৭৫০ টাকা। এতে কমও নেয় না, কেউ বাড়ায়ও নেয় না। ১১৫ টাকা দেওয়ার পরে সপ্তাহ ১৫ দিনে আমরা একটা সিরিয়াল পাই। এখন ১১৫ টাকা ওখান থেকে আবার বন বিভাগে নাকি। বন কর্মকর্তা বলছেন, বাজেট পেলে পুনর্নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ারটি। এটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, এই জন্য আমরা এটা বন্ধ রেখেছি। সিএমসির যে আমাদের আয় আছে সেখান থেকে যদি সংস্থান করা যায়, তখন আমাদের এটা যেহেতু একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে বনটির অবস্থান। সারা বিশ্বের 18টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল অন্যতম। বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এই রাতারগুল। রাতারগুল ঘুরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। তবে অতিরিক্ত নৌকা ভাড়া এবং ওয়াচ টাওয়ার বন্ধ থাকায় নিরুৎসাহিত হচ্ছেন পর্যটকরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী। দেশে ফিরে বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।